হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো আজকে আমরা যে টপিকটা আলোচনা করব অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আজকে টপিকটা থাকছে আমাদের সোশ্যাল স্টাডিজ, অর্থাৎ ইতিহাসের ওপরেই কিন্তু আলোচনা থাকবে। যে টপিকটা থাকছে সেটা হচ্ছে মহাত্মা গান্ধী। ভারতের ইতিহাসে বা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আমাদের যে বাপু বা মহাত্মা গান্ধীর যে অবদানগুলো রেখেছিল তার উপর ভিত্তি করে একদম এমসিকিউ আকারে এবং তার সঙ্গে ব্যাখ্যা আকারে একদম ডিটেলসে পড়াচ্ছি। শুধুমাত্র এমসিকিউ এখানে নয়, এমসিকিউ এর সঙ্গে ব্যাখ্যা আমি পড়িয়ে দেবো। একদম প্রত্যেকটা টপিক উইথ এমসিকিউ, ঠিক আছে, যাতে তোমাদের মনে থাকে। কারণ আমরা জানি প্রত্যেকে যে থিওরি পড়তে আমাদের ভালো লাগে না, এমসিকিউ পড়তে বা মনে রাখতে আমাদের সুবিধা হয়। তো সেই জন্য আমি একদম পরপর সাজিয়ে কিন্তু এমসিকিউ রেখেছি, যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য হেল্পফুল হবে। তো যারা কিন্তু প্রাইমারি, আপার প্রাইমারি, গ্রুপ সি, গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই ডাব্লিউবি এক্সাম গাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো, যাতে রেগুলার ক্লাসের নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন দেখো। ফার্স্ট কোশ্চেন বলছে মহাত্মা গান্ধীর জন্ম কোথায় হয়েছিল। খুব ভালো একটা প্রশ্ন আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, প্রথম প্রশ্ন, মহাত্মা গান্ধীর জন্ম কোথায় হয়েছিল, আনসার করে ফেলো। বলছে মহাত্মা গান্ধীর জন্ম কোথায় হয়েছিল? আহমেদাবাদ, পোরবন্দর, বোম্বে এবং রাজকোট। আনসার করো প্রত্যেকে। কি হবে আনসার? তাহলে মহাত্মা গান্ধীর জন্ম কোথায় হয়েছিল? এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। এটা গুজরাটে অবস্থিত। ঠিক আছে, তাহলে কি পেলাম এখানে? যে মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেছে কোথায়? ফার্স্ট, প্রথমে যেটা আমরা জানবো যে মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেছে কোথায়, সেটা গুজরাটের পোরবন্দরে। ঠিক আছে, গুজরাটের পোরবন্দরে। দেখো এখানে অনেক কিছু লেখা আছে, একটু আমরা দেখে নিই, তাহলে জিনিসটা আমাদের ভালো করে মনে থেকে যাবে। ওকে, চলো বলছি দেখো, মোহনদাস করমচাঁদ গান্ধী, যেটা মহাত্মা গান্ধী, অনেক সময় জিজ্ঞাসা করে যে মহাত্মা গান্ধীর পুরো নাম কি বা মহাত্মা গান্ধীর সম্পূর্ণ নাম কি, তাহলে কি হবে আনসার? মহাত্মা গান্ধীর সম্পূর্ণ নামটা কি দেখে নাও। মহাত্মা গান্ধীর সম্পূর্ণ নামটা কি? মহাত্মা গান্ধীর সম্পূর্ণ নাম পেলাম কি আমরা এখানে দেখে নিচ্ছি, যে মোহনদাস, দেখো মোহনদাস করমচাঁদ গান্ধী। ঠিক আছে, তাহলে মহাত্মা গান্ধীর পুরো নামটা কি? মোহনদাস করমচাঁদ গান্ধী, যিনি জন্মগ্রহণ করেছিলেন কবে? 2 অক্টোবর, মানে 2 অক্টোবর তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। তাহলে মহাত্মা গান্ধী কবে জন্মগ্রহণ করেছিল? 2 অক্টোবর। সালটা মাথায় রেখো, 1869 সাল। এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে মহাত্মা গান্ধী কবে জন্মগ্রহণ করেছিল? 2 অক্টোবর 1869 সালে। কোথায়? গুজরাটের পোরবন্দর শহরে। ওকে, তো এটি ছিল তখনকার দিনে একটা রাজ্য এবং তার পিতার নাম ছিল করমচাঁদ গান্ধী। তাহলে মহাত্মা গান্ধীর বাবার নাম কি ছিল? মহাত্মা গান্ধীর বাবার নাম ছিল করমচাঁদ গান্ধী, এটা মাথায় রেখো। আর তিনি ছিলেন সেখানকার প্রধানমন্ত্রী। মানে কে? এই মহাত্মা গান্ধী ছিলেন সেখানকার প্রধানমন্ত্রী। এই কারণে এই শহরটি ভারতের ইতিহাসে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বোঝা গেল? ক্লিয়ার? চলো সেকেন্ড কোশ্চেন দেখো। বলছে গান্ধীজি কোন দেশে আইন পড়াশোনা করতে গিয়েছিল? দক্ষিণ আফ্রিকা, আমেরিকা, ইংল্যান্ড ও ফ্রান্স। আনসার করো প্রত্যেকে। জানা থাকলে করো, না জানা থাকলে আমি বলে দিচ্ছি যে গান্ধীজি কোন দেশে আইন নিয়ে পড়াশোনা করতে গেছিলেন। কারণ গান্ধীজি একজন লয়ার ছিলেন, তিনি প্রফেশনালি ভাবে তিনি একজন লয়ার মানে আইনজীবী ছিলেন। তিনি আইন নিয়ে পড়াশোনা করতে গিয়েছিলেন কোথায়? ইংল্যান্ড। তিনি ইংল্যান্ডে আইন নিয়ে পড়াশোনা করতে গেছেন। দেখো গান্ধীজি 1888 সালে আইন পড়বার উদ্দেশ্যে ইংল্যান্ডে যান। কবে গেছিলেন? 1888 সালে। তিনি লন্ডনের ইনার টেম্পলে ভর্তি হন। সেখানকার তার যে কলেজ বা তার যে ল কলেজটা ছিল সেটার নাম হচ্ছে ইনার টেম্পলে ভর্তি হয়েছিলেন। 1891 সালে ব্যারিস্টার পাস করে তিনি আবার ইন্ডিয়াতে ফিরে আসেন। তাহলে গেছেন কবে? 88 সালে। 88 সালে গেছেন এবং 1891 সালে, মানে 3 বছর, মানে 3 বছর তিনি গ্র্যাজুয়েশন করেছিলেন। ক বছর? 3 ইয়ার্স। তিনি 3 বছর গ্র্যাজুয়েশন করতে সময় লেগেছিল। 3 বছর তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তিনি বাড়ি ফিরে এসেছিলেন। এরপর তিনি ভারতে ফিরে আসেন এবং আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু করেন। বোঝা গেল? তাহলে গান্ধীজি কবে আইন নিয়ে ব্রিটিশে পড়তে গেছিলেন? 1888 সালে। এবং তিনি আইন নিয়ে পড়াশোনা করে কবে ফিরে এসেছিলেন? 1891 সালে। তারপরে তিনি দেশে এসে কি করলেন? আইন নিয়ে প্রফেশনাল ভাবে ব্যবসা শুরু করেছিলেন। চলো নেক্সট কোশ্চেন দেখো।
গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় প্রথমবার যান কোন সালের উপলক্ষে? যখন গান্ধীজি আমাদের দেশে ফিরে আসলেন 1891 সালে, তখন তিনি কি করলেন? আমাদের দেশে আইন নিয়ে তার ব্যবসা শুরু করেন। কিন্তু আনফরচুনেটলি গান্ধীজির এই ব্যবসা বা তার যে প্রফেশন সফল হতে পারেননি। তখন তিনি কি করলেন? তার এক বন্ধুর ডাকে তিনি দক্ষিণ আফ্রিকায় চলে গেছিলেন আইন নিয়ে লড়ার জন্য। সেটা কোন সালে? এটা মাথায় রাখতে হবে। 1893, 1891, 1899 আর 1900 সাল। জানা থাকলে চেষ্টা করো। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ, 1893 সাল। তিনি 1893 সালে মামলা লড়ার জন্য তিনি কোথায় গেছিলেন? দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন। দেখো, গান্ধীজি 1893 সালে দক্ষিণ আফ্রিকা যান একজন ভারতীয় ব্যবসায়ী আইনি মামলায় সহায়তা করতে। সেখানে তিনি বর্ণ বৈষম্যের শিকার হন এবং ভারতীয় অধিকার রক্ষায় আন্দোলন শুরু করেন। তার মানেটা কি? এখানকার মানে হচ্ছে আমাদের যারা ইন্ডিয়ানরা যখন সাউথ আফ্রিকায় গিয়েছিল তখন তাদেরকে প্রাধান্য দেওয়া হয়নি। মানে তাদের যে বৈষম্যের জন্য তাদেরকে কিন্তু কোনো প্রাধান্য দেওয়া হয়নি। কারণ সাউথ আফ্রিকার একটা অংশে যারা ফর্সা মানুষ থাকে, সেখানে আমাদের ইন্ডিয়ানের যারা কালো মানুষ তারা গিয়েছিল এবং সেখানে কালো মানুষ বলে তাদেরকে ছুতপাত করতো, তাদেরকে কোনোভাবে নিজস্ব যে পারিশ্রমিক সে পারিশ্রমিক সঠিকভাবে দিত না। সেই জন্য 1893 সালে গান্ধীজি তাদের যে অধিকার সে অধিকার ছিনিয়ে দেওয়ার জন্য তিনি দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন। তো তোমরা যারা প্রাইমারি আপার প্রাইমারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো, তো তোমরা চাইলে আমাদের কিন্তু যে পেড ব্যাচ চলছে সেখানে কিন্তু রেগুলার লাইভ ক্লাস, সেখানে কি কি ফেসিলিটি পেয়ে যাবে? লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট থাকছে, পিডিএফ নোটস থাকছে, বিভিন্ন রাজ্যের প্রিভিয়াস ইয়ার কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস ডিটেলসে এমসিকিউ এবং তার সঙ্গে ব্যাখ্যামূলক সমাধান থাকছে। তো তোমরা যারা প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, 9647300217 এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে আরো বিস্তারিত জানতে পারো। আমাদের ক্লাসের জন্য এই অ্যাপসটা তোমাদেরকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে আর ক্লাসের নোটসগুলো তোমাদের পিডিএফ আকারে প্রোভাইড করা হবে। তো দেরি না করে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্রই যোগাযোগ করো 9647300217 নাম্বারে। নেক্সট দেখো, সত্যাগ্রহ শব্দটি প্রথম কোথায় ব্যবহার করেছিলেন? গান্ধীজি সত্যাগ্রহ কথাটি প্রথম ব্যবহার করেছিলেন ভারতে, আমেরিকা, ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকা। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? দক্ষিণ আফ্রিকা। তাহলে গান্ধীজি তার সত্যাগ্রহ কথাটি প্রথম ব্যবহার করেছিল কোথায়? দক্ষিণ আফ্রিকাতে। দেখো, গান্ধীজি প্রথম সত্যাগ্রহ শব্দটি ব্যবহার করেন দক্ষিণ আফ্রিকায় 1906 সালে। কবে? 1906 সালে। এটি ছিল অহিংস আন্দোলনের একটি নতুন নাম। তাহলে সত্যাগ্রহ কথাটির অন্যতম নাম কি? অহিংস আন্দোলন, যার অর্থ হচ্ছে সত্যের প্রতি অবিচল থাকা। তাহলে সত্যাগ্রহ কথাটির অর্থ কি? সত্যাগ্রহ কথাটির অর্থ হচ্ছে সত্যের প্রতি অবিচল থাকা। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে সত্যাগ্রহ কথাটির নাম হচ্ছে সত্যের প্রতি অবিচল থাকা। এই দর্শনের মাধ্যমে তিনি শান্তিপূর্ণভাবে অন্যায়ের প্রতিবাদ করতে মানুষকে উপলব্ধ করেছিলেন। তিনি চেয়েছিলেন তার যে আন্দোলন জীবনে তিনি কিন্তু কোনো অন্যায় করবেন না, কোনো হিংসা ছড়াবেন না। তিনি শান্তভাবে মানুষকে বুঝিয়ে তাদের যে অধিকার সে অধিকার আদায় করার সমপক্ষী ছিলেন কে? গান্ধীজি। তাই গান্ধীজিকে বলা হতো কি? নরমপন্থী। এটা মাথায় রাখবে। চলো নেক্সট দেখো, রাওলাট আইনের প্রতিবাদে গান্ধীজি কবে হরতালে ডাক দেন? এবার আমরা যেটা পড়বো কি? রাওলাট আইন। রাওলাট আইন সম্পর্কে এবার আমাদেরকে পড়তে হবে। 6 এপ্রিল 1919 সালে, 15 আগস্ট 1947, 30 জানুয়ারি 1948, 2 অক্টোবর 1920। তাহলে রাওলাট আইন কবে হয়েছিল? এটা হচ্ছে 6 এপ্রিল 1919 সালে। তাহলে রাওলাট আইনের প্রতিবাদে গান্ধীজি কবে হরতাল করেছিলেন? 6 এপ্রিল 1919 সালে। ওকে, ক্লিয়ার? দেখো, তাহলে এই রাওলাট আইনটা কি? এই রাওলাট আইনটা দেখে নেই আমরা, যে ব্রিটিশ সরকার 1919 সালে রাওলাট আইন পাস করেছিল। তাহলে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে রাওলাট আইন কবে পাস করা হয়েছিল? 1919 সালে, যা ছিল একটা কালা আইন। তাহলে রাওলাট আইনকে কি বলা হয়? এটাও পরীক্ষা প্রশ্ন আসে যে রাওলাট আইনকে কি বলা হয়? কালা আইন বলা হয় বা কালো আইন বলা হয়। এতে নাগরিকদের যে অধিকার সেটাকে খর্ব করা হতো। এর প্রতিবাদে গান্ধীজি 6 এপ্রিল 1919 সালে সর্বভারতীয় হরতালে ডাক দেন। এটি ছিল প্রথম সর্বভারতীয় গণ আন্দোলন। তাহলে মহাত্মা গান্ধীর
সর্বভারতীয় গণ আন্দোলন কোনটা ছিল? রাওলাট বিরোধী আইন, মানে রাওলাটের বিরুদ্ধে যে আন্দোলন সেটা ছিল গান্ধীজির প্রথম সর্বভারতীয় আন্দোলন। তাহলে এটাও পরীক্ষা যদি প্রশ্ন আসে, গান্ধীজির প্রথম সর্বভারতীয় আন্দোলন কবে হয়েছিল? 6 এপ্রিল 1919 সালে। আর এই রাওলাট আইনটা কি দেখো, রাওলাট আইন হচ্ছে এমন একটা কালো আইন যে ভারতের নাগরিকরা যখন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে বা ব্রিটিশদের বিরুদ্ধে যখন প্রতিবাদ করতে শুরু করে, তখন ব্রিটিশ সরকার একটা আইন জারি করে, যে এই আইনে বলা হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে বা ব্রিটিশদের বিরুদ্ধে যদি কেউ আঙুল তুলে, তাহলে তাকে সরাসরি ধরে জেলে ঢুকিয়ে দেওয়া হবে, তাকে কোনো কৈফিয়ত দেওয়া হবে না, তাকে কোনো রকম মানে উকিল লাগানো যাবে না তাকে ছাড়ানোর জন্য, মানে সরাসরি শাস্তি, তার কোনো বিচার হবে না, ঠিক আছে, তার যে কি বক্তব্য শোনা হবে না, সরাসরি তাকে কিন্তু জেলখানে ঢুকে দেওয়া হবে। এই আইনটিকে কি বলা হতো? রাওলাট আইন। গান্ধীজির নেতৃত্বে লবণ আইন ভঙ্গ হওয়ার আন্দোলনের নাম কি ছিল? তাহলে গান্ধীজি একটা কি করেছিল, ব্রিটিশদের বিরুদ্ধে একটা অসহযোগ আন্দোলনকে তুলে দেওয়ার জন্য কি করেছিল? তার লবণ আইন ভঙ্গ করেছিল। সে আন্দোলনটা হচ্ছে অসহযোগ আন্দোলন, খিলাফত আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, আর একটা হচ্ছে দান্ডি অভিযান। তাহলে এখানে সঠিক আনসার হবে কি? অপশন নাম্বার ডি, দান্ডি অভিযান। তাহলে দান্ডি অভিযানটা কি? দান্ডি অভিযান ছিল গান্ধীজির একটা অসহযোগ আন্দোলনের মধ্যে পড়ছে। এটা হচ্ছে কি? গান্ধীজির লবণ ভঙ্গ আইন। 1930 সালে গান্ধীজি লবণ করের প্রতিবাদে দান্ডি অভিযান শুরু করেন। 24 দিন ধরে 240 কিলোমিটার সবরমতী থেকে দান্ডি যান এবং সমুদ্র থেকে লবণ তুলে আইন ভঙ্গ করেন। এটি ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অহিংস প্রতিরোধের ঐতিহাসিক দৃষ্টান্ত। খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে লবণ ভঙ্গ আইন কবে হয়েছিল? 1930 সালে। কতদিন ধরে চলেছিল? 24 দিন ধরে চলেছিল। কত কিলোমিটার পথ হেঁটেছিল? 240 কিলোমিটার। কোথা থেকে শুরু করেছিল? সবরমতী আশ্রম থেকে শুরু করেছিল। ঠিক আছে, এগুলো একটু ভালো করে মনে রাখতে হবে। নেক্সট দেখো, গান্ধীজির আত্মীয় জীবনীর নাম কি? মানে গান্ধীজির আত্মজীবনী মানে অটোবায়োগ্রাফির নাম কি? দ্য লাইফ অফ গান্ধী, দ্য ট্রুথ অ্যান্ড মি, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, দ্য ট্রুথফুল ম্যান। তাহলে এখানে সঠিক আনসার কি? অপশন নাম্বার সি, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। গান্ধীজির আত্মজীবনীর নাম ছিল দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। এটি মূলত গুজরাটি ভাষায় লেখা ছিল এবং পরে ইংরেজিতে অনুবাদ করা হয় এটা। এতে তার জীবনের নৈতিক শিক্ষা, আন্দোলন এবং অভিজ্ঞতার বিবরণ পাওয়া যায়। গান্ধীজি কখন হত্যা করা হয়? গান্ধীজিকে কখন হত্যা করা হয়েছিল? 15ই আগস্ট 1947, 30শে জানুয়ারি 1948, 2 অক্টোবর 1948 আর 26শে জানুয়ারি 1949। বলে ফেলো আনসার কি হবে? প্রত্যেক আনসার করো। গান্ধীজিকে কবে হত্যা করা হয়েছিল? তাহলে আনসার কি হবে? 30শে জানুয়ারি 1948 সালে। গান্ধীজিকে হত্যা করেছিল কবে? 30শে জানুয়ারি 1948 সালে গান্ধীজিকে হত্যা করা হয়। দেখো, গান্ধীজিকে 30শে জানুয়ারি 1948 সালে নাথুরাম গোডসে, নামটা মাথায় রাখবে, নাথুরাম গোডসে গুলি করে তাকে হত্যা করেন। দিল্লিতে একটি প্রার্থনা সভায় যাওয়ার পথে তিনি নিহত হন। তার মৃত্যু ভারতের ইতিহাসে গভীর শোকের দিন। এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, নাথুরাম গোডসে। নেক্সট দেখো, বলছে ভারত ছাড়ো আন্দোলন গান্ধীজি কবে শুরু করেছিলেন? মানে কোয়েট ইন্ডিয়া মুভমেন্ট, যেটা ইংরেজিতে বলছে কোয়েট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলন গান্ধীজি কবে শুরু করেছিলেন? 1920, 1930, 1942 আর 1947। তাহলে এখানে সঠিক আনসার হবে কি? 1942। দেখো, গান্ধীজি 8ই আগস্ট, এটা ভারত ছাড়ো আন্দোলনকে কি বলা হয়? ভারত ছাড়ো আন্দোলনকে আগস্ট আন্দোলনও বলা হয়। কি বলা হয়? আগস্ট মুভমেন্ট বা আগস্ট আন্দোলনও বলা হয়। তাহলে কি বলা হলো? ভারত ছাড়ো আন্দোলনকে আগস্ট আন্দোলন বলা হয়। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন, যেটা কোয়েট ইন্ডিয়া মুভমেন্ট শুরু করেন। এতে তিনি দেশবাসীকে ডু আর ডাই স্লোগান দিয়েছিলেন। এটি ছিল ব্রিটিশদের ভারত ছাড়ার সর্বশেষ ও চূড়ান্ত ডাক। তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে যে আগস্ট আন্দোলন কাকে বলা হয়? ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল? 8ই আগস্ট 1942 সালে শুরু হয়েছিল। তোমাদের ভারত ছাড়ো আন্দোলনের ওপরে স্পেশাল ক্লাস করাবো। ভারত ছাড়ো আন্দোলনের উপরে স্পেশাল ক্লাস থাকবে এমসিকিউ এর মাধ্যমে একদম পরপর। আর এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, ডু অর ডাই, করেঙ্গে আর মরেঙ্গে, করেঙ্গে আর মরেঙ্গে,
এই স্লোগানটি কে দিয়েছিলেন? গান্ধীজি দিয়েছিলেন। এই স্লোগানটি কোন আন্দোলনের সময় দিয়েছিলেন? ভারত ছাড়ো আন্দোলনের সময় দিয়েছিলেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, গান্ধীজি কোন আশ্রম প্রতিষ্ঠা করেন নাই? মানে গান্ধীজি কোন আশ্রম প্রতিষ্ঠা করেন নাই? সবরমতী আশ্রম, ফিনিক্স আশ্রম, সেবাগ্রাম আশ্রম, আর অপশন নাম্বার ডি বিশ্বভারতী আশ্রম। তাহলে আমরা প্রত্যেকেই জানি বিশ্বভারতী আশ্রম তৈরি করেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। দেখে নাও, বিশ্বভারতী আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর না যে গান্ধীজি? গান্ধীজি প্রতিষ্ঠা করেছিলেন সবরমতী আশ্রম গুজরাটে অবস্থিত, সেবাগ্রাম আশ্রম মহারাষ্ট্রে অবস্থিত, আর ফিনিক্স আশ্রম যেটা দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। গান্ধীজির প্রথম প্রতিষ্ঠিত আশ্রমের নাম হচ্ছে ফিনিক্স আশ্রম। ঠিক আছে, ফিনিক্স আশ্রম প্রথম গান্ধীজি তৈরি করেছিলেন। গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, গোপাল কৃষ্ণ গোখলে, মতিলাল নেহরু, আর জওহরলাল নেহরু। তাহলে গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? এটা সঠিক আনসার কি হবে? প্রত্যেক আনসার করো। অপশন নাম্বার বি গোপাল কৃষ্ণ গোখলে। ঠিক আছে, তাহলে গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে। দেখো, গান্ধীজি নিজেই বলেছিলেন তিনি গোপালকৃষ্ণ গোখলের রাজনৈতিক শিষ্য। গোখলে ছিলেন একজন উদারপন্থী কংগ্রেস নেতা যিনি গান্ধীজিকে অহিংসা ও নৈতিক রাজনীতির পথ দেখিয়েছিলেন। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট হচ্ছে বিহারের চম্পারণ আন্দোলন। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি বিহারের চম্পারণ আন্দোলন সম্পর্কে আরো ডিটেলসে পড়বো। বলছে চম্পারণ সত্যাগ্রহের মাধ্যমে গান্ধীজি কিসের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন? তাহলে যখন 1917 সালটা মাথায় রেখো, সালটা হচ্ছে 1917 সাল। এই সালে গান্ধীজি কি করেছিলেন? বিহারের চম্পারণে গিয়েছিলেন। কাদের জন্য? একটা আন্দোলন করতে গিয়েছিলেন। কাদের জন্য? কর ব্যবস্থার জন্য, চা শ্রমিক নিপীড়নের জন্য, নীল চাষ বাধ্যবাধকতা নিয়ে, আর ব্রিটিশ সৈনিকদের নিয়োগ নিয়ে। তাহলে সঠিক আনসার হবে কি নীল চাষীদের বিরুদ্ধে। নীল চাষীদের হয়ে তিনি কি করতে গেছিলেন? আন্দোলন করতে গেছিলেন। কোথায়? বিহারের চম্পারণ 1917 সালে। 1917 সালে বিহারের চম্পারণে নীল চাষে বাধ্য করার বিরুদ্ধে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ করেন। ব্রিটিশ জমিদাররা কৃষকদের জোর করে নীল চাষ করাতো। ব্রিটিশরা কি করতো? জোর করে নীল চাষ করাতো। গান্ধীজি কৃষকদের পাশে দাঁড়ান এবং এই আন্দোলনের মাধ্যমে জাতীয় নেতৃত্বে গড়ে আসেন। নেক্সট দেখো, নেক্সট বলছে গান্ধীজি যে পত্রিকাটি প্রকাশ করতেন তার নাম কি? গান্ধীজির লেখা একটি পত্রিকার নাম দ্য হিন্দু পত্রিকা, দ্য হরিজন পত্রিকা, অমৃতবাজার পত্রিকা, আর হিন্দুস্তান টাইমস পত্রিকা। তাহলে গান্ধীজির লেখা পত্রিকার নাম হচ্ছে হরিজন পত্রিকা। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। গান্ধীজি বিভিন্ন পত্রিকা সম্পাদনা করেন, যার মধ্যে সব থেকে বিখ্যাত ছিল হরিজন, যা ছিল সমাজের পিছিয়ে পড়া ও দলিত শ্রেণীর উন্নয়নের জন্য লেখা। তাহলে হরিজন পত্রিকা কাদের জন্য ছিল? হরিজন পত্রিকা ছিল যারা সমাজে পিছিয়ে ছিল, যারা সমাজে দলিত, তাদেরকে নিয়ে লেখা। এছাড়াও তিনি ইয়ং ইন্ডিয়া ও ইন্ডিয়ান ওপিনিয়ন সম্পাদনা করেছেন। ইয়ং ইন্ডিয়া ছিল কাদের? আমাদের দেশের অর্থাৎ ভারতের যারা যুব সম্প্রদায় তাদেরকে নিয়ে লেখা। আর ইন্ডিয়ান ওপিনিয়ন ছিল দক্ষিণ আফ্রিকায় গিয়ে তিনি লিখেছেন। ওই যে দক্ষিণ আফ্রিকায় যারা ভারতের নাগরিক ছিলেন তাদের যে অত্যাচার হতো তাদের ওপর, তাদের জন্যই তিনি কিন্তু ইন্ডিয়ান ওপিনিয়ন লিখেছিলেন। তো তোমরা যারা প্রাইমারি আপার প্রাইমারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো, তো তোমরা চাইলে আমাদের কিন্তু যে পেড ব্যাচ চলছে সেখানে কিন্তু রেগুলার লাইভ ক্লাস, সেখানে কি কি ফেসিলিটি পেয়ে যাবে? লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট থাকছে, পিডিএফ নোটস থাকছে, বিভিন্ন রাজ্যের প্রিভিয়াস ইয়ার কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস ডিটেলসে এমসিকিউ এবং তার সঙ্গে ব্যাখ্যামূলক সমাধান থাকছে। তো তোমরা যারা প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, 9647300217, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে আরো বিস্তারিত জানতে পারো। আমাদের ক্লাসের জন্য এই অ্যাপসটা তোমাদেরকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, আর ক্লাসের নোটসগুলো তোমাদের পিডিএফ আকারে প্রোভাইড করা হবে। তো দেরি না করে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্রই যোগাযোগ করো 9647300217 নাম্বারে। নেক্সট দেখো, ডু অর ডাই স্লোগানটি গান্ধীজি কোন আন্দোলনের সময় দিয়েছিলেন? অসহযোগ আন্দোলন, সল্ট সত্যাগ্রহ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, আর খিলাফত আন্দোলন। এখানে সঠিক আনসার কি হবে? ভারত ছাড়ো আন্দোলন। তোমাদের ভারত ছাড়ো প্রত্যেকটা আন্দোলন তোমাদের ডিটেলসে পড়াবো।
ঠিক আছে, চিন্তা করার কিছু নেই। তাহলে কি হবে, ভারত ছাড়ো আন্দোলন। 1942 সালে আগস্টে ব্রিটিশদের ভারত ত্যাগ করে বাধ্য করতে গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলন শুরু করেন। তখন তিনি বলেন, করো বা মরো, করো আর মরো বা ডু অর ডাই। এটি ছিল চূড়ান্ত অহিংস আহ্বান ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। নেক্সট কোশ্চেন দেখো, গান্ধীজি খাদি বা খদ্দর প্রচার করেন কেন? পোশাকের জন্য নতুন ফ্যাশন আনতে, গ্রামীণ শিল্পকে উৎসাহিত করতে, ইউরোপীয় বস্ত্র পাচারের জন্য, আর শহরে উন্নয়নের জন্য। তো মহাত্মা গান্ধী মনে করেছিলেন আমাদের দেশ থেকে ব্রিটিশ নির্ভরশীলতা, মানে ব্রিটিশদের প্রতি যে আমরা নির্ভরশীল, সেই ব্রিটিশদের থেকে নির্ভরশীলতা তোলার জন্য বা ব্রিটিশদের ওপর থেকে আমরা ডিপেন্ডেন্স যাতে না হই, তার জন্য তিনি মনে করতেন যে আমাদের যে গ্রামীণ শক্তি, সেই গ্রামীণ শক্তিকে ডেভেলপ করতে হবে। তাই তিনি গ্রামীণ শক্তিকে ডেভেলপ করার জন্য, যাতে গ্রামের প্রত্যেকটা মানুষ কর্মজীবন ফিরে পায়, সেই জন্য তিনি কি করেছিলেন, গ্রামে পোশাকের একটা নতুন আবির্ভাব করেছিলেন। মানে অর্থাৎ গ্রামীণ যে শিল্প, সেই শিল্পকে উৎসাহিত করতে চেয়েছিলেন। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। দেখো, গান্ধীজি মনে করতেন ভারত যদি সত্যি স্বাধীন হয় তবে তা গ্রামের মানুষের আত্মনির্ভরতার মধ্যে দিয়ে হতে পারে। তাই তিনি হাতে চালিত চরকা দিয়ে খদ্দর বোনার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে জাগিয়ে তোলেন। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট দেখো, গান্ধীজির প্রতিষ্ঠিত প্রথম আশ্রম কোনটি? গান্ধীজির প্রতিষ্ঠিত প্রথম আশ্রম কোনটি? ফিনিক্স বলেছিলাম, সবরমতী, সেবাগ্রাম, আর গোপালপুর আশ্রম। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ, ফিনিক্স আশ্রম। দেখো, গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন 1904 সালটা মাথায় রেখো, 1904 সালে ফিনিক্স আশ্রম প্রতিষ্ঠা করেন। এটি ছিল তার প্রথম আশ্রম এবং সামাজিক কাজের কেন্দ্র, যেখানে আত্মনিয়ন্ত্রণ, সত্য, অহিংসা প্রভৃতি জীবন দর্শন তিনি চর্চা করতেন। গান্ধীজি কাকে অচ্ছুতদের ঈশ্বরের সন্তান বলে সম্বোধন করেছিলেন? মানে যারা অচ্ছুত, যাদেরকে মানে বড়লোক মানুষরা মানে ছুতো না, তাদেরকে গান্ধীজি কি বলে সম্বোধন করতেন? শূদ্র সম্প্রদায়, দলিতদের, কৃষকদের আর হরিজনদের। তাহলে এখানে সঠিক আনসার হবে কি? হরিজন। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? হরিজনদের। ঠিক আছে, তাহলে হরিজনদেরকে তিনি বলতেন যে অচ্ছুতদের ঈশ্বরের সন্তান। হরিজন বলতে যারা দলিত ছিল এবং সমাজের পিছিয়ে পড়া, তারাই ছিল হরিজন। গান্ধীজি দলিত সম্প্রদায়কে অর্থাৎ হরিজন বলেন, যার অর্থ ঈশ্বরের সন্তান। তিনি চেয়েছিলেন যাতে সমাজে তাদের সম্মান ও সমান অধিকার থাকে। এই কাজের জন্য তিনি নিজে দলিতদের ছুতেন, তাদের ঘরে খেতেন এবং সমাজে প্রচার চালাতেন। সবরমতী আশ্রম কোথায় অবস্থিত? ইম্পর্টেন্ট প্রশ্ন। সবরমতী আশ্রম কোথায় অবস্থিত? পোরবন্দর, বোম্বে, আহমেদাবাদ, আর একটা রয়েছে সেবাগ্রাম। তাহলে এখানে কি হবে বলে ফেলো আনসার। তাহলে এখানে সঠিক আনসার হবে গুজরাটের আহমেদাবাদে। তাহলে সবরমতী আশ্রম কোথায় অবস্থিত? সবরমতী আশ্রম হচ্ছে গুজরাটের আহমেদাবাদে অবস্থিত। ওকে, ক্লিয়ার? গান্ধীজি যখন দক্ষিণ আফ্রিকায় গিয়েছিল তখন কি হলো, তিনি কিন্তু 1915 সাল গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে, মাথায় রেখো যে যে পয়েন্টগুলো বলছি মাথায় রেখো, গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে 1915 সালে কিন্তু ব্যাক করলেন। তিনি ব্যাক করে এসে তিনি এই যে সবরমতী, ঠিক আছে, এই যে সবরমতী, এই যে সবরমতী নদী, এই সবরমতী নদীর তীরে তিনি কিন্তু এই সবরমতী আশ্রমটি গড়ে তুলেছিলেন। কবে? 1915 সালে। এটা মাথায় রেখো। ওকে, তাহলে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসে কোন আশ্রমটি গড়ে তুলেছিলেন? সবরমতী আশ্রম, 1915 সালে। সবরমতী আশ্রম গড়ে ওঠে গুজরাটের আহমেদাবাদ শহরে। এটি গান্ধীজির রাজনৈতিক এবং সামাজিক আধ্যাত্মিক কর্মকাণ্ডের একটি কেন্দ্র ছিল। এখান থেকে 1930 সালে দান্ডি অভিযান শুরু করেছিলেন। মাথায় রাখতে হবে। নেক্সট দেখো, ইয়ং ইন্ডিয়া পত্রিকা কাদের উদ্দেশ্যে লেখা ছিল? ইয়ং ইন্ডিয়া পত্রিকা কৃষক, ব্রিটিশ শাসক, শিক্ষিত যুব সমাজ এবং ব্যবসায়ী গোষ্ঠী। তাহলে ইয়ং ইন্ডিয়া, ইয়ং মানে যুবক, তাহলে এখানে কি হবে আনসার? শিক্ষিত যুবক সমাজ। তাহলে ইয়ং ইন্ডিয়া পত্রিকা কাদের জন্য লেখা হতো? শিক্ষিত যুব সমাজদের জন্য লেখা হতো। গান্ধীজির সম্পাদিত ইয়ং ইন্ডিয়া ছিল একটি ইংরেজি ভাষার সাপ্তাহিক পত্রিকা। এটি ভারতীয় যুব সমাজকে জাতীয়তাবাদ, অহিংসা ও আত্মনির্ভরতার পথে উৎসাহিত করত। নেক্সট, গান্ধীজি কোন সম্মেলনে ভারত থেকে
ভারতের প্রতিনিধি হিসাবে ইংল্যান্ডে গিয়েছিলেন? গান্ধীজি কোন সম্মেলনে ভারতের প্রতিনিধি হয়ে ইংল্যান্ডে গিয়েছিলেন? বেনারস হিন্দু সম্মেলন, লন্ডন শিক্ষা সম্মেলন, গোল টেবিল বৈঠক এবং দার্জিলিং চুক্তি। এখানে সঠিক আনসার হবে গোল টেবিল বৈঠক। এগুলো আরো ডিটেলসে পড়বো আমরা, ঠিক আছে? তাহলে গান্ধীজি লন্ডনে গিয়েছেন ভারতের হয়ে কোন সম্মেলনে? সেটা হবে গোল টেবিল বৈঠক। সেটা হচ্ছে সেকেন্ড, মানে কি বলছে, সেকেন্ড গোল টেবিল বৈঠকে। 1931 সালে গান্ধীজি লন্ডনে দ্বিতীয় গোল টেবিল সম্মেলনে ভারতের কংগ্রেসের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন। এই সম্মেলনে ভারতীয়দের জন্য ভবিষ্যৎ সংবিধান নিয়ে আলোচনা করা হয়। এখানে কি কি জানলাম? যে দ্বিতীয় গোল টেবিল বৈঠক কবে হয়েছিল? 1931 সালে। দ্বিতীয় গোল টেবিল বৈঠকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব কে করেছিলেন? মহাত্মা গান্ধী করেছিলেন। এই দ্বিতীয় গোল টেবিল বৈঠক কেন করা হয়েছিল? ভারতের ভবিষ্যৎ সংবিধান নিয়ে আলোচনা করার জন্য। নেক্সট কোশ্চেন, গান্ধীজি কোন দেশে ব্যারিস্টার পাস করেছিলেন? দক্ষিণ আফ্রিকা, ভারত, ফ্রান্স, আর একটা হচ্ছে ইংল্যান্ড। তাহলে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার ডি, ইংল্যান্ড। প্রথমেই বলেছিলাম ইংল্যান্ড। তাহলে 1888 সালে গান্ধীজি ইংল্যান্ডে যান এবং 1891 সালে ব্যারিস্টার পাস করে তিনি ফিরে আসেন। তিনি লন্ডনের ইনার টেম্পলে ভর্তি হয়েছিলেন, মানে ক্লাস করতেন, পড়াশোনা করতেন। গান্ধীজি কোন মামলার জন্য প্রথম দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন? গান্ধীজি কোন মামলার জন্য প্রথম দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন? গোপাল কৃষ্ণ গোখলের মামলা, দাদা আবদুল্লার মামলা, টলিস্টয়ের মামলা, তার নিজের ব্যবসা। সঠিক আনসার হবে কি? দাদা আবদুল্লার মামলা। তাহলে দাদা আবদুল্লার নাম মানে ডাকেই তিনি গান্ধীজি সাড়া দিতে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন। গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় যান একজন ব্যবসায়ী দাদা আবদুল্লার পক্ষে মামলার জন্য। এখান থেকেই তার রাজনৈতিক ও সামাজিক সক্রিয়তা শুরু হয়। চলো নেক্সট দেখো, গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় কোন পত্রিকা প্রকাশ করেছিলেন? হরিজন পত্রিকা, ইন্ডিয়ান মিরর, ইন্ডিয়ান ওপিনিয়ন এবং ইয়ং ইন্ডিয়া। এখানে সঠিক আনসার হবে কি? অপশন নাম্বার সি, ইন্ডিয়ান ওপিনিয়ন। তাহলে দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি যে পত্রিকাটি প্রকাশ করেছেন সেটার নাম হচ্ছে ইন্ডিয়ান ওপিনিয়ন। দক্ষিণ আফ্রিকায় তিনি ভারতীয়দের অধিকার রক্ষায় ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকা চালু করেছিলেন। এটি ছিল তার সমাজ সংস্কারমূলক কাজের একটা অংশ। নেক্সট কোশ্চেন দেখো, গান্ধীজিকে দক্ষিণ আফ্রিকার কোন স্টেশন থেকে জোর করে নামিয়ে দেওয়া হয়? খুব ইম্পর্টেন্ট। যখন গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় যাচ্ছিলেন, গান্ধীজির গায়ের রঙও কিন্তু কালো ছিল, সেই জন্য গান্ধীজিকে দক্ষিণ আফ্রিকা যাওয়ার পর থেকে একটা স্টেশনে তাকে নামিয়ে দেওয়া হয় ধাক্কা মেরে। কোন স্টেশন? জনসেন্সবার্গ স্টেশন, ডারবন, পিটার্স মানে পিটার মারিটসবার্গ স্টেশন, আর কেপ টাউন স্টেশন। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। পিটার মারিটসবার্গ স্টেশন থেকে তাকে ধাক্কা মেরে নামিয়ে দেওয়া হয়। 1893 সালে ট্রেনে যখন যাচ্ছিলেন, সালটা ছিল 1893। 1893 সালে ট্রেনে করে যখন তিনি গান্ধীজি ভারতীয় হওয়ায় পিটার মারিটসবার্গ থেকে স্টেশন থেকে তাকে ধাক্কা মেরে নামিয়ে দেওয়া হয়েছিল। তো তোমরা যারা প্রাইমারি আপার প্রাইমারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো, তো তোমরা চাইলে আমাদের কিন্তু যে পেড ব্যাচ চলছে সেখানে কিন্তু রেগুলার লাইভ ক্লাস, সেখানে কি কি ফেসিলিটি পেয়ে যাবে? লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট থাকছে, পিডিএফ নোটস থাকছে, বিভিন্ন রাজ্যের প্রিভিয়াস ইয়ার কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস ডিটেলসে এমসিকিউ এবং তার সঙ্গে ব্যাখ্যামূলক সমাধান থাকছে। তো তোমরা যারা প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, 9647300217, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে আরো বিস্তারিত জানতে পারো। আমাদের ক্লাসের জন্য এই অ্যাপসটা তোমাদেরকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, আর ক্লাসের নোটসগুলো তোমাদের পিডিএফ আকারে প্রোভাইড করা হবে। তো দেরি না করে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্রই যোগাযোগ করো 9647300217 নাম্বারে। গান্ধীজি কোন সালে ভারতে ফিরেছিলেন? গান্ধীজি কোন সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরেছিলেন? 1915, 1918, 1905 আর 1920। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার, বলে ফেলো, অপশন নাম্বার এ। তাহলে গান্ধীজি কোন সালে ভারতে ফিরেছিলেন? অপশন নাম্বার হচ্ছে 1915 সাল। চলো দেখো, দক্ষিণ আফ্রিকায় প্রায় 21 বছর কাজ করার পর তিনি 1915 সালে গোপাল কৃষ্ণ গোখলের অনুরোধে, তাহলে তিনি কার অনুরোধে আমাদের দেশে ফিরে এসেছিলেন? তিনি ফিরে এসেছিলেন গোপাল কৃষ্ণ গোখলের অনুরোধে, ঠিক আছে, ফিরে এসেছিলেন এবং এখানে জাতীয় রাজনীতিতে যুক্ত হন। গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? এর আগেই আলোচনা করেছিলাম, আনসার কি? গোপাল কৃষ্ণ গোখলে।
গান্ধীজির আধ্যাত্মিক গুরু কে ছিলেন? গান্ধীজির আধ্যাত্মিক গুরু ছিলেন বিবেকানন্দ, টলস্টয়, রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ পরমহংস। তো এখানে সঠিক আনসার হবে কি টলস্টয়। তাহলে গান্ধীজির আধ্যাত্মিক গুরু ছিলেন টলস্টয়, আর রাজনীতিক গুরু ছিলেন কে? গোপালকৃষ্ণ গোখলে। গান্ধীজি তার চিন্তা ভাবনায় রুশ দার্শনিক লিও টলস্টয়ের থেকে আধ্যাত্মিক অনুপ্রেরণা পান। তিনি তাদের মধ্যে চিঠিপত্রে যোগাযোগ রাখতেন। গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন কোথায়? তাহলে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়েছিল কোথায়? খেদাতে, দক্ষিণ আফ্রিকা, চম্পারণ এবং বোম্বে। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার হবে কি দক্ষিণ আফ্রিকা। তো গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়েছিল কোথায়? দক্ষিণ আফ্রিকাতে। গান্ধীজি প্রথম সত্যাগ্রহ পদ্ধতি প্রয়োগ করেছেন দক্ষিণ আফ্রিকায় কবে? 1906 সালে। সেখানে ভারতীয়দের ওপরে বৈষম্যমূলক আইন জারি করা হয়। এটি ছিল অহিংস প্রতিরোধের শুরু। বিহারের চম্পারণ নিয়ে আরো অনেক কিছু প্রশ্ন আলোচনা করব। চম্পারণের সত্যাগ্রহ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? পাঞ্জাবে, বিহারে, গুজরাটে, মহারাষ্ট্রে। তাহলে সঠিক আনসার কি হবে? বিহার। বারবারই বলে আসছি বিহারের চম্পারণ। দেখো ব্যাখ্যা। 1917 সালে মহাত্মা গান্ধী বিহারের চম্পারণে কৃষকদের ওপর নীল চাষের অত্যাচারের বিরুদ্ধে প্রথম সত্যাগ্রহ পরিচালনা করেন। চম্পারণের সত্যাগ্রহ ছিল শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন, ছাত্র আন্দোলন, অসহযোগ আন্দোলন। এখানে সঠিক আনসার হবে কি? এখানে বলে ফেলো কৃষক আন্দোলন। এটা ছিল কৃষক আন্দোলন। এই আন্দোলন ছিল নীল চাষী কৃষকদের ওপর জমিদারের অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত একটি আন্দোলন। চম্পারণের সত্যাগ্রহের সময় মহাত্মা গান্ধীর ভূমিকা কেমন ছিল? সহকারী নেতা, ব্রিটিশ সরকারের প্রতিনিধি, আন্দোলনের প্রধান নেতা, আন্দোলনের বিরোধী। সঠিক আনসার হবে আন্দোলনের প্রধান নেতা। চম্পারণ সত্যাগ্রহ মহাত্মা গান্ধী ভারতে প্রথম পরিচালিত আন্দোলন। তাহলে ভারতে প্রথম মহাত্মা গান্ধী দ্বারা পরিচালিত আন্দোলন নাম ছিল বিহারের চম্পারণের আন্দোলন, যার মাধ্যমে তিনি গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। চম্পারণ সত্যাগ্রহের প্রধান উদ্দেশ্য কি ছিল? স্বরাজের দাবি, শিক্ষার বিস্তার, নীল চাষীদের ওপর শোষণের অবসান, ইংরেজ শাসনের বিরুদ্ধে যুদ্ধ। সঠিক আনসার হবে অপশন নাম্বার সি, নীল চাষীদের ওপর শোষণের অবসান। বলছে নীল চাষ বাধ্যতামূলক করায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছিল। গান্ধীজি তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেন। নীল চাষীদের ওপর কি ধরনের চাষ বাধ্যতামূলক ছিল? তিন কাঠিয়া চাষ, জোতদারি চাষ, তিন কাঠিয়া পদ্ধতি, আর জমিদারি প্রথা। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার সি, তিন কাঠিয়া পদ্ধতি। ঠিক আছে, তিন কাঠিয়া পদ্ধতিতে কি ধরনের চাষ ছিল? তিন কাঠিয়া পদ্ধতির চাষ ছিল। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। দেখে নাও, তিন কাঠিয়া পদ্ধতিতে কৃষকদের জমির এক অংশে মানে 20 ভাগে 3 ভাগ, 20 ভাগে 3 ভাগ তিনি কি করতে বলতেন? জোর করে নীল চাষ করতে বলতেন। বোঝা গেল? তাহলে এখানে কি বলতো? জোর করে নীল চাষ করা হতো 20 ভাগে 3 ভাগ। চম্পারণের সত্যাগ্রহ কবে শুরু হয়েছিল? 1915, 1916, 1917, 1918। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার অপশন নাম্বার সি, 1917 সাল। ব্যাখ্যা। 1917 সালে এপ্রিল মাসে গান্ধীজি চম্পারণে পৌঁছান এবং আন্দোলন শুরু করেছিলেন। চম্পারণ সত্যাগ্রহের সময় গান্ধীজিকে সহযোগিতা করেছিলেন কে? জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেল। তাহলে বিহারে যে চম্পারণের আন্দোলন করেছিলেন তখন গান্ধীজিকে সহযোগিতা করেছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। রাজেন্দ্র প্রসাদ, বজ্রকিশোর প্রসাদ প্রমুখ স্থানীয় নেতারা গান্ধীজিকে এই আন্দোলনে সহায়তা করেছিলেন, কারণ রাজেন্দ্র প্রসাদ একজন বিহারিয়া ছিলেন। চম্পারণের সত্যাগ্রহ ভারতের কোন রাজনৈতিক কৌশলের সূচনা করেন? সহানুভূতিশীল সহযোগিতা, অস্ত্র সংগ্রাম, অহিংস সত্যাগ্রহ, ইংরেজ সরকারের সমর্থন। তো এখানে সঠিক আনসার হবে কি অহিংস সত্যাগ্রহণ। চম্পারণের সত্যাগ্রহ ছিল গান্ধীজির প্রথম সত্যাগ্রহ এবং অহিংস আন্দোলনের ভারতে সূচনা। দেখতে পাচ্ছ প্রত্যেকটা টপিকের উপর তোমাদের এমসি করেছে একদম ডিটেলস, এর বাইরে কোনো প্রশ্ন হবে না। ঠিক আছে, চম্পারণের সত্যাগ্রহের পর ব্রিটিশ সরকার কি করেছিল? চম্পারণ সত্যাগ্রহের পর ব্রিটিশ সরকার কি করেছিল? গান্ধীজিকে কারাবন্দী করেছিল, নীল চাষ বন্ধ করেছিল, চম্পারণ কমিশন গঠন করেন, চাষীদের উপেক্ষা করেন। কি হবে? অ্যান্সার করে ফেলো। তাহলে কি হবে? তিনি কিন্তু নীল চাষকে বন্ধ করেছিলেন। আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার চাষীদের অভিযোগ খতিয়ে দেখতে একটি কমিশন গঠন করেন এবং নীল চাষদের অন্যায় তিনি বাতিল করেন। ঠিক আছে, চম্পারণ সত্যাগ্রহ গান্ধীজির কোন ধরনের আন্দোলনের সূচনা? অরাজনৈতিক আন্দোলন,
হিংসাত্মক বিপ্লব, সামাজিক সংস্কার আন্দোলন আর গণ আন্দোলন। তাহলে এটা আনসার হবে কি গণ আন্দোলন। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। এটি ছিল গান্ধীজির নেতৃত্বে ভারতের প্রথম গণভিত্তিক আন্দোলন। ঠিক আছে, এবার আমাদের পড়তে হবে রাওলাট আইন। রাওলাট আইন নিয়ে এর আগে একটু আলোচনা করেছিলাম, আরো ডিটেলসে আমরা রাওলাট আইন আলোচনা করব। তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম, নেক্সট ক্লাসে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একবার অবশ্যই করে যেও, অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে যেও ক্লাসটা তোমাদের কেমন লেগেছে। ওকে, থ্যাংক ইউ। তো তোমরা যারা প্রাইমারি আপার প্রাইমারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো, তো তোমরা চাইলে আমাদের কিন্তু যে পেড ব্যাচ চলছে সেখানে কিন্তু রেগুলার লাইভ ক্লাস, সেখানে কি কি ফেসিলিটি পেয়ে যাবে, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট থাকছে, পিডিএফ নোটস থাকছে, বিভিন্ন রাজ্যের প্রিভিয়াস ইয়ার কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস ডিটেলসে এমসিকিউ এবং তার সঙ্গে ব্যাখ্যামূলক সমাধান থাকছে। তো তোমরা যারা প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, 9647300217, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে আরো বিস্তারিত জানতে পারো। আমাদের ক্লাসের জন্য এই অ্যাপসটা তোমাদেরকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, আর ক্লাসের নোটসগুলো তোমাদের পিডিএফ আকারে প্রোভাইড করা হবে। তো দেরি না করে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্রই যোগাযোগ করো 9647300217 নাম্বারে।